सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामयाः, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखभाग् भवेत्। ओम शांति शांति शांति। नरेंद्रपुर रामकृष्ण मिशनेर 79तम फाउंडेशन उपलक्षे स्वामी সর্বলোকানন্দ আমাকে ইউনিক হিস্ট্রি অ্যান্ড স্ট্রাগল অফ নরেন্দ্রপুর আশ্রম সম্বন্ধে কিছু বলতে বলেছে। আমার সঙ্গে নরেন্দ্রপুর আশ্রমের পরিচয় 1960 সাল থেকে, প্রায় 61 বছর। এই আশ্রম প্রতিষ্ঠিত হয় 1943 সালে পাথুরিয়াঘাটা, উত্তর কলকাতায়। তারপর লেট 1950s নরেন্দ্রপুরে স্থানান্তরিত হয়। ভারতের বিভাগের পরে 1947-এর পরে বহু রেফিউজি আসে। সেই সময় মিস্টার খান্না, মেহেরচাঁদ খান্না, উনি উদ্বাস্তুদের মিনিস্টার ছিলেন সেন্ট্রাল গভর্নমেন্টের। তিনি নরেন্দ্রপুরকে প্রচুর সাহায্য করেছেন, অর্থ দিয়ে, জায়গা টায়গা পাওয়া নিয়ে। এই সমস্ত ইতিহাস আমরা শুনেছি। এই আশ্রম যে প্রতিষ্ঠা করেন স্বামী লোকেশ্বরানন্দজি, আমি সেই আদিম ইতিহাস জানি না, যে এখন একমাত্র প্রভানন্দজি বেঁচে আছেন, তিনি আরও অনেক বেশি কিছু বলতে পারতেন আপনাদের। বিধানর আমলে ডক্টর জি.এম. সেন শিক্ষামন্ত্রী ছিলেন, এডুকেশনাল সেক্রেটারি ছিলেন। তিনিও প্রচুর সাহায্য করেছেন নরেন্দ্রপুরকে। তিনি বলতেন যে ভারতের আমাদের শিক্ষা বিভাগটা রামকৃষ্ণ মিশনের হাতেই তুলে দেওয়া উচিত। আমাদের অন্যান্য স্কুলগুলো এই ধরনের উচ্চ শিক্ষা পায় না। নরেন্দ্রপুর গড়ে উঠল স্কুল, কলেজ, ব্লাইন্ড বয়েজ একাডেমি, লোকশিক্ষা পরিষদ। এখানে প্রায় 17টি সংস্থা আছে যারা বিভিন্ন দিক থেকে সমাজসেবা করে যাচ্ছে। নরেন্দ্রপুর আমাদের কাছে সত্যি একটা গর্বের বিষয়। একটা সুন্দর শিক্ষায়তন। আমার মনে আছে 1971-এ যখন ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ হলো, বাংলাদেশে স্বাধীনতার সময় প্রচুর মুসলমান উদ্বাস্তু বাংলাদেশ ইন্ডিয়াতে ঢুকে গেল। তারা নরেন্দ্রপুরের স্কুল, কলেজ, সব জায়গায় সমস্ত মুসলমান উদ্বাস্তু। তখন প্রেসিডেন্ট কেনেডির ভাই এডওয়ার্ড কেনেডি ভারত পরিদর্শনের সময় নরেন্দ্রপুরে গিয়েছিলেন। তিনি বললেন, আপনারা তো হিন্দু, দেখছি মুসলমানদেরও আপনারা স্থান দিয়েছেন। আমাদের একদিন সাধু বললেন, শুধু মুসলমানদের নয়, আমরা আমেরিকাতে খ্রিস্টানদেরও সেবা করি। এর কাহিনী শুনেছি। 1963-তে স্বামীজির সেঞ্চুরি হলো। সেই সম্বন্ধে আপনাদের দু একটা কথা বলবো। অ্যাবাউট স্ট্রাগল। কোনো সেন্টেন্স কথাই বলে শ্রেয়াম সে বহু বিজ্ঞানী। এই নরেন্দ্রপুরের জায়গা পেতে লোকেশ্বরানন্দজিকে দারুণ সংগ্রাম করতে হয়েছে, বহু বাধা। কিন্তু তিনি ছিলেন অত্যন্ত মিষ্টভাষী,
ধৈর্যশীল, দক্ষ লোক ব্যবহারী এবং দারুণ ভদ্রলোক। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে জীবনে কখনো কোনো ভদ্রলোক দেখেছো, ঠিক ঠিক ভদ্রলোক, আমি বলি হ্যাঁ একজনকে দেখেছি, তিনি স্বামী লোকেশ্বরানন্দ। ভদ্রলোক, ভদ্রলোকের ডেফিনেশন কি জানেন? যে প্রতিকূল অবস্থার মধ্যেও, অত কেউ তাকে আক্রমণ করছে, গালিগালাজ দিচ্ছে, বিরূপ মন্তব্য করছে, তার মধ্যেও মাথা ঠান্ডা রেখে র্যাশনালি কথার উত্তর দিতে পারে, সেই লোকটি ভদ্রলোক। র্যাশনালি কথার উত্তর দিতে পারে। স্বামী প্রজ্ঞানানন্দজি, যিনি বিপ্লবী ছিলেন, শারদানন্দ বলেছিলেন প্রজ্ঞানন্দ ভদ্রলোক ছিল। আমার আরেকটা কাহিনী শুনেছি, স্বামী লোকেশ্বরানন্দজি বেলুড় মঠের ট্রাস্টি মিটিংয়ে একটা প্রজেক্ট পাস করতে গিয়েছিলেন, ট্রাস্টিরা নাকচ করে দিল, উনি একটু ভেঙে পড়লেন। তখন স্বামী মাধবানন্দজি বললেন তুমি ভেঙে পড়লে? আরে এই সাময়িকভাবে বাধা এসেছে, আমার এ বাধা অতিক্রম হবে, তুমি ধৈর্য ছেড়ো না। পরে আবার সেটা পাশ হয়ে গেল। আমি ব্যক্তিগতভাবে নরেন্দ্রপুর আশ্রমের কাছে বিশেষ ঋণী, কারণ আমার সাধু বাবার পিছনে নরেন্দ্রপুরের অবদান আছে। আমাকে চাকরি করতে হচ্ছিল আমার ছোটো ভাইয়ের শিক্ষার জন্যে। তারপরে আমার বন্ধু সাধুরা নরেন্দ্রপুরের, তারা আমার ছোটো ভাই, তার নাম ছিল নিত্যানন্দ চ্যাটার্জি, তাকে নরেন্দ্রপুরে ভর্তির ব্যবস্থা করলো। তখন আমি 1960 28 ফেব্রুয়ারি ঠাকুরের জন্মদিনে জয়েন করলাম। আমি নরেন্দ্রপুরের কাছে বিশেষ কৃতজ্ঞ। আমার ছোটো ভাই শেষে নরেন্দ্রপুরের থেকে রামবাগানে ইনচার্জ হয়ে 50 বছর সেই বস্তির লোকদের সেবা করেছে। 50 years, never married, bachelor, gave his life for the poor people in রামবাগান। ওই রামবাগানের যে বিল্ডিং প্রজেক্ট আমাদের শিবশঙ্কর দা শুরু করেছিলেন, আমি এক ভক্তকে বলে একটা বাড়ি পুরো করিয়ে দিলাম, যাতে ইভেন জ্যোতিবাবু তিনি পর্যন্ত প্রশংসা করলেন রামকৃষ্ণ মিশনের নরেন্দ্রপুরের অবদান, এই বস্তিকে কী করে স্বর্গ করা যায়। নরেন্দ্রপুর প্রচুর কাজ করেছে। আমার সেই ছোটো ভাই গত বছর নভেম্বর মাসে মারা গেল। নরেন্দ্রপুর আমার মনে আছে 1963-তে, তখন সাময়িক ঠাকুরের সেঞ্চুরি, প্রচুর লোক, সারা পৃথিবীর লোক এসেছিল। পার্ক সার্কাসে তখন ফেস্টিভ্যাল, সব ফেস্টিভ্যালসগুলো হলো, তারপরে রায়ট লেগে গেল। আমাদের প্যান্ডেল ট্যান্ডেল পার্ক সার্কাসে পুড়িয়ে দিল, আমাদের বহু বই পুড়ে গেল। আমি অদ্বৈত আশ্রমের কর্মী ছিলাম, আমাদের বহু বই পুড়ে গেল। কারফিউ, আমি তখন ভান্ডারির কাজও করি, ফরেন ডিপার্টমেন্ট, ফটো ডিপার্টমেন্ট, তা আমাদের চিনি নেই, অনেক সওদা নেই, 24 ঘন্টা কারফিউ, মাত্র 2 ঘন্টা সকালবেলা খোলা থাকতো। নরেন্দ্রপুর আমাদের চিনি, অন্যান্য গ্রোসারি সাপ্লাই করতো, উদ্বোধন থেকে সবজি আসতো। এইভাবে আমরা সেই কারফিউ পিরিয়ডটা কাটিয়ে দিলাম। এই সমস্ত প্রাচীন, সমস্ত পুরনো কথা মনে পড়ছিল, সেইগুলো আমি আপনাদের জানাচ্ছি। নরেন্দ্রপুর একবার ঘেরাও হয়ে গেল, স্থানীয় লোক ঘেরাও করলো, লোককে ঢুকতে দেবে না। আমার ছোটো ভাই ওই গড়িয়া থেকে বাজার করে ট্রাকে করে নিয়ে আসতো নরেন্দ্রপুরের ছাত্র এবং সাধুদের খাওয়াবার জন্যে। তারপর পুলিশে স্কট করে সেই সমস্ত সবজি, গ্রোসারি নরেন্দ্রপুরে ঢুকত। সেটা আমার ছোটো ভাইয়েরই, মানে তার কাজই ছিল এরকম।
মাই পার্সোনাল মেমারি, আমি 1960 থেকেই নরেন্দ্রপুরে যেতাম অনেক রবিবার। স্বামী বিধান মহারাজ, মহাদেবানন্দ, তারপরে আমরা শঙ্কর ভবনে মিট করতাম। অমিয় মহারাজ, বরুণ মহারাজ, বিষ্ণু মহারাজ, পরমেশ্বর দা, আমরা সবাই মিলে সেখানে সারা দিন আমাদের সাধু মহলের আড্ডা হতো। সাধু জীবন সম্বন্ধে, ঠাকুরমা স্বামীজির আদর্শ সম্বন্ধে, বিভিন্ন সাধুদের নিয়ে আমরা সারাদিন আলাপ আলোচনা করতাম। আমার মনে আছে বিভিন্ন বিভিন্ন ছাত্রাবাস থেকে, তাদের কিচেন থেকে নানান রকম খাবার আসতো, আমাদের খুব বিরাট ভাঞ্জারা হতো সেখানে। এখনও মনে পড়ে সেই সমস্ত দিনগুলো। সারাদিন নরেন্দ্রপুর থেকে কাটিয়ে তারপরে অদ্বৈত আশ্রমে ফিরতাম। আমাদের এক বন্ধু বলতো, সাধু সে সাধু মেলে দো দো বাত, গাধা সে গাধা মেলে দো দো লাত। একজন সাধু আর একজন সাধুর সঙ্গে যখন মেশে দো দো বাত, তারা কথা বলে। কি কথা বলে? ভগবত প্রসঙ্গ। আর একজন গাধা আর একজন গাধার সঙ্গে মিশলে দুজনে লাতালাতি করে। নানা রকম আমাদের ফষ্টি নাস্তি হতো। আমাদের একজন সাধু ছিল, সে অজাতবাদী, গৌড়পাদের ফলোয়ার। সে বিশ্বাস করতো না যে তার জন্ম হয়েছে, আমি তো আত্মা, অজ। তার মা যখন খাবার নিয়ে আসতো, আমাদের একজন সাধু বলতে, এই যাও যাও যাও, তোমার মাকে যে বলো কে তুমি নারী। আমাদের খুব মজা হতো। তোমার তো জন্ম হয়নি, মাকে যে বলো। Narendra has a wonderful tradition. শহরের ঠিক পাশেই, কলকাতা শহরের পাশে এমন একটা নির্জন আশ্রম, তপবন পরিবেশ। আমি নরেন্দ্রপুরে যারা ছাত্র এবং শিক্ষক, তারা যে কি অপূর্ব পরিবেশে থাকে চিন্তাই করতে পারবে না। এই পরিবেশে আমরা জানি, আমি শঙ্করানন্দজি, নির্বাণানন্দজি, বিভিন্ন আমাদের প্রাচীন প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, কোনো প্রাচীন সাধুরা যে নরেন্দ্রপুরে থাকতেন। লোকেশ্বরানন্দজি, হি ইজ এ ওয়ান্ডারফুল হোস্ট। আই টেল ইউ ফ্র্যাঙ্কলি, এই প্রাচীন সাধুদের নিয়ে একটা আশ্রমের পরিবেশ তৈরি করা, একটা স্পিরিচুয়াল অ্যাটমসফিয়ার ক্রিয়েট করা ইজ ভাইটাল, দ্যাট ইজ ল্যাকিং নাও এ ডেজ। আমরা এই সাধুদের সঙ্গে, সাধুর সঙ্গ, এটা আমরা নরেন্দ্রপুরে বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন সাধু ছড়ানো রয়েছে। সপ্তাহে একদিন তারা সবাই মিট করতো, আমি জানতাম। তারা সমস্ত আলাপ আলোচনা করতো। লোকেশ্বরানন্দজির সময়, লোকেশ্বরানন্দজি খুব লোককে খাওয়াতে খুব পছন্দ করতেন। আমি কয়েকবার নরেন্দ্রপুরে গিয়েছি, আমি বলতে, এই তোমাদের ওখানে খাবো। নিজেই নিমন্ত্রণ নিয়ে নরেন্দ্রপুরে যে খেতাম। ওই ইন্ডিয়াতে যখন, আমেরিকা থেকে যখন যেতাম, তখন নরেন্দ্রপুরে আমি একটু ভিজিট করতাম। সাধুরও সাধুসঙ্গ দরকার। আপনাদের একটা গল্প বলি। আমি তখন হলিউডে, প্রভাবানন্দজি একদিন আমায় বলছেন, ওই আমি খুব ডিপ্রেসড। আমি বললাম, কেন মহারাজ? বলে, আগে দিনে 3 বার শ্রাইনে যেতাম, এখন যেতে পারি না, হার্ট অ্যাটাকের পরে মাথা ঘুরে। তা আমি বললাম, মহারাজ আপনি মাকে দেখেছেন, স্বামী ব্রহ্মানন্দ আপনাকে দীক্ষা দিয়েছেন, আপনি প্রায় 9 জন ঠাকুরের ত্যাগী সন্তানদের সঙ্গ করেছেন, তাদের স্মৃতি তো আপনার মনে আছে? বলে, হ্যাঁ, তারাই তো দিনরাত আমার মনের মধ্যেই থাকেন। আমি বললাম, দ্যাট ইজ সহজা যোগা। আপনাকে শ্রাইনে বসে ধ্যান জাপের প্রয়োজন নেই। দ্যাট কনস্ট্যান্ট রিকলেক্টিং অ্যাজ গড ইজ ভাইটাল। আমি ছান্দোগ্য উপনিষদ থেকে কোট করে বললাম, সার শুদ্ধৌ সত্যশুদ্ধি, সত্যশুদ্ধৌ ধ্রুবা স্মৃতি, স্মৃতিলাম্বে সর্বগ্রন্থিনাম বিপ্রমোক্ষা। সেই সনত কুমার নারদকে উপদেশ দিচ্ছেন, তুমি এই মনে, এই দেহ ইন্দ্রিয় দিয়ে যে সমস্ত জিনিস আহরণ করো তাকে বলে আহার। শুধু মুখ দেখলেই আহার হয় না। সেই যত ভালো জিনিস ভিতরে ঢোকে মনটাকে শুদ্ধ করে দেয়। মন পিওর হয়ে গেলে
ধ্রুবা স্মৃতি, ভগবতী স্মৃতি মনে আসে। আর ওই ভগবতী স্মৃতি দিন রাত থাকলে ভগবান মোক্ষ, মুক্তি হয়। বলে দেখো এই সাধুরও সাধুসঙ্গ দরকার। তিনি খুব খুশি হলেন। লোকেশ্বরানন্দজি নরেন্দ্রপুরে বহু জ্ঞানী গুণী ব্যক্তিকে নিমন্ত্রণ করতেন, যাতে ছাত্ররা, শিক্ষকরা তাদের জ্ঞানের অংশ গ্রহণ করতে পারে। আমার মনে আছে 1963-তে বিরাট ফাংশন হলো। সে তামস রঞ্জন রায়, হিরণময় বন্দ্যোপাধ্যায়, তারপরে ডিএম সেন, এরা বড় বড় লোক এলো। আমি ছিলাম মিটিংয়ে। কত আদান প্রদান হলো। একটা ঠিক হলো যে তখন আমাদের বরুণ মহারাজ, স্বামী প্রভানন্দজি হেডমাস্টার, বলে আমরা এই 9th-10th গ্রেডের ছেলেদের জন্য একটা বই তৈরি করব, ভারত সংস্কৃতির রূপরেখা। আমি সেই বইয়ের এডিটর ছিলাম। পরবর্তীকালে আমি তখন আমেরিকায় চলে এলাম। স্বামী লোকেশ্বরানন্দজি আরও কয়েকটা আর্টিকেল জোগাড় করে এই বইটা তার নামেই বেরিয়েছে। এই দেখবেন, ভারত সংস্কৃতির রূপরেখা, এই বইটা। এর আগের এডিশনটা, ওতে দেখবেন আমার দুটো লেখা আছে। একটা হলো মধ্যযুগের ভারত সংস্কৃতির রূপরেখা, আর দ্বিতীয় হলো ভারত সংস্কৃতির মর্মবাণী। ওইটাই ছিল ভূমিকা, সেইটা আরেকটা আর্টিকেল করে ওখানে রাখা হলো। এনিহাও, আমার মনে আছে আরেকটা, আমরা লোক শিক্ষা পরিষদে অমি মহারাজ আমাদের বন্ধু ছিলেন। তা বললাম আমরা স্বামীজির একটা বই বের করব। এই বইটা আমি ওই লোক শিক্ষা পরিষদ থেকে বেরিয়েছিল, বিবেক রশ্মি। দিস ইজ দি ফার্স্ট এডিশন, আমার কাছে এক কপি আছে। এখানে আমি ওই স্বামীজির মেসেজ সমস্ত কালেকশান করে একটা কম্পাইল করে এই বইটা বের করেছিলাম। এনিহাও, নরেন্দ্রপুরের সঙ্গে আমার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বিবেক রশ্মিও পরবর্তীকালে আরও পরিবর্তিত হয়েছে। এখন ছাত্রদের প্রতি আমার, নরেন্দ্রপুরের ছাত্ররা অনেক গুণী ছাত্র সারা পৃথিবীতে ছড়িয়ে রয়েছে। তারা আমাদের এখানেও কয়েকজন নরেন্দ্রপুরের ছাত্র আছে, সেন্ট লুইসে। তারা আসে, খুব বড় বড় পজিশানে আছে, প্রফেসর, ডাক্তার, বিভিন্ন। আমাদের নরেন্দ্রপুর, পুরুলিয়া, এই সমস্ত ভালো ভালো স্কুলে ভর্তি হওয়ার জন্য ছেলেরা আগ্রহী, কারণ তারা ভালো শিক্ষা পায়। তাদের বাপ মায়েরা নরেন্দ্রপুরের ছেলে পাঠিয়ে খুব আনন্দ পায়, কারণ এখানে ডিসিপ্লিন লাইফ লিড করতে পারবে। পরিবেশ একটা মানে এনভায়রনমেন্ট প্লেজ আ ভাইটাল রোল ইন এডুকেশনাল লাইফ, ইন স্পিরিচুয়াল লাইফ। স্বামীজির এই যে এডুকেশন সম্বন্ধে যা বললেন, দেখুন স্বামীজির ডেফিনেশন: এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন হিউম্যান বিইংস। আবার বললেন এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ রিলিজিয়ন অলরেডি ইন হিউম্যান বিইংস। এই এডুকেশন অ্যান্ড রিলিজিয়ন স্বামীজি পার্থক্য করলেন না। এই ম্যানিফেস্টেশন অফ পারফেকশন, রিলিজিয়ন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন। এই পারফেকশনের জন্য আমরা সবাই স্ট্রাগল করছি, ওই জন্যই শিক্ষা পদ্ধতি। দেখুন এই ওয়েস্টে দেখি তো ইউনিভার্সিটিতে এডুকেশন কেনা বেচা হয়, ছাত্ররা কেনে, ইউনিভার্সিটি বিক্রি করে। কিন্তু এই যে পার্সোনাল রিলেশনশিপ বিটুইন দি টিচার অ্যান্ড দি টট ইজ ভেরি ভাইটাল। দ্যাট ইজ দ্য রিজন নরেন্দ্রপুরে এই শিক্ষক এবং ছাত্রদের যে সম্বন্ধটা সুন্দরভাবে গড়ে ওঠে। I mean, I am telling you, though I am not in the educational line, but what I feel that I am telling you. স্বামীজি বলেছেন গুরুগৃহ বাসম, রিলিজিয়ন, পারফেকশন। আমরা সবাই পারফেকশনের জন্য চেষ্টা করি। আমরা কেউ পারফেক্ট ডেন্টিস্টের কাছে যাব, কোয়াক ডেন্টিস্টের কাছে যাব না।
পারফেক্ট শিক্ষক, পারফেক্ট গুরু, পারফেক্ট হাজব্যান্ড, পারফেক্ট ওয়াইফ, পারফেক্ট চিলড্রেন। আমরা সবাই পারফেক্টই চাই, ইমপারফেক্ট কেউ চায় না। দিস ইজ ইনহেরেন্ট ইন হিউম্যান বিংস। আর আমার ছাত্র বন্ধুদের কাছে আর একটা প্রশ্ন, এই শিক্ষা নরেন্দ্রপুরে আমরা যে শিক্ষা পাচ্ছি, এই শিক্ষার মূল লক্ষ্য কি? চরিত্র গঠন, ক্যারেক্টার। হোয়াট ইজ ক্যারেক্টার? ওই দেখুন, ওই স্বামীজির কর্মযোগের প্রথম পৃষ্ঠার প্রথমেই দেখুন স্বামীজি চরিত্রের সম্বন্ধে কী বলছেন। Whatever you do, whatever you think, they leave some impressions in the mind. Some total of those impressions form the habit, and the habit forms character. That is whole of religion. Character. Character. Jo jasraddha saiva sa. এই শ্রদ্ধার অভাবই এখন স্বামীজি বলছেন এই নচিকেতার মতো শ্রদ্ধাবান হও। এই ক্যারেক্টার বিল্ডিংয়ের জন্যই আমাদের ছাত্ররা নরেন্দ্রপুরে আসে। আর একটা ছোট গল্প বলবো এই ক্যারেক্টার সম্বন্ধে। মহাভারতের শান্তি পর্বে একটা গল্প আছে। প্রহ্লাদের চরিত্র ছিল অপূর্ব। দেবরাজ ইন্দ্র ভয় পেলেন, ভাবলেন ও যদি আমার ইন্দ্রের এই স্বর্গ দখল করে নেয়। তখন দেবরাজ ব্রাহ্মণ বেশে এসে প্রহ্লাদকে বললেন, আমি আপনার কাছে একটা জিনিস ভিক্ষা করতে চাই। কী চান? আপনার চরিত্র। বলে নিয়ে নাও। যেই চরিত্রটা চলে গেল, দেখল প্রহ্লাদ খুব ভক্ত প্রহ্লাদ, তার শরীর থেকে একটা জ্যোতির্ময় মূর্তি বেরিয়ে এলো। কে তুমি? ধর্ম। যেখানে চরিত্র থাকে না আমি সেখানে থাকি না। তারপর আরেকটা মূর্তি বেরিয়ে এলো। কে? সত্য। যেখানে ধর্ম চরিত্র নেই, ধর্ম নেই, আমি সেখানে থাকি না। তারপরে সৎকার্য, বল আর লক্ষ্মী, একটার পর একটা শরীর থেকে বেরিয়ে গেল। সো চরিত্রই ভাইটাল ইন আওয়ার এডুকেশনাল সিস্টেম। চরিত্র গঠন। ভালো লিডার হতে গেলে, ভালো শিক্ষক হতে গেলে চরিত্র চাই। আমার মনে আছে আমরা যখন ছোটোবেলায় 1949-এ 7-এ পড়ি, তখন ইংলিশ প্রবাদ মুখস্থ করতাম। Money is lost, nothing is lost. Health is lost, something is lost. Character is lost, everything is lost. Character. শিক্ষকদের প্রতি, শিক্ষকরা, it is very difficult to become a good teacher. Only a good student can be a good teacher. খ্রিস্টোফার ঈশ্বর আমাকে বলেছিল, আদর্শ শিক্ষক আমরা চাই। বড় কঠিন। বিদ্যা দদাতি বিনয়ম, হিউমিলিটি চাই, ভালোবাসা চাই। আপনাদের একটা আমার পার্সোনাল ঘটনা বলি। আমি বহু প্রাচীন পণ্ডিত সাধুদের কাছে ট্র্যাডিশনালি মানুষ হয়েছি। স্বামী বোধাত্মানন্দ ছিলেন ট্রেনিং সেন্টারের প্রিন্সিপাল। ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার। দেখি কি আমাদের বেদান্ত সারের পরে ক্লাস নেবেন, দেখি ক্লাসের আগে উনি পড়ছেন। তেমন আমি ওনার চোখ থেকে চশমাটা নিয়ে নিয়ে বললাম, মহারাজ আমি আপনাকে পড়তে দেবো না, আপনার শরীর ভালো নয়। তাছাড়া আপনি 40 বছর বেদান্ত শেখাচ্ছেন, এসব তো আপনার জানা, আপনাকে কেন প্রিপারেশনের দরকার? আমাকে কি বললেন জানেন? বলে, দেখো তুমি আমার চশমা ফিরিয়ে দাও। আমি এই গ্রন্থের, এই শাস্ত্রের শব্দার্থ জানি, মর্মার্থ জানি, কিন্তু ক্লাসের আগে আমি ওই বইটা পাঠ করি, পাঠ করে ধ্যান করি। ধ্যান করলে বিভিন্ন জিনিস আমার মনে ভেসে ওঠে, ভেরি ইন্সপিরেশনাল থিংস। তারপরে আমি দেখি এই শাস্ত্রে এই শিক্ষাগুলোর অ্যাপ্লিকেশান কার কার জীবনে হয়েছে। তখন ঠাকুরমা স্বামীজির সমস্ত উদাহরণ এনে তখন আমি ক্লাসে যেয়ে তোমাদের ওই সমস্ত তত্ত্বগুলো বলি। আপনারা বিশ্বাস করুন, তার ক্লাসে বসে থাকলে আপনাকে প্রিপারেশান দরকার নেই, আপনি মনে হবে যেন কে আপনাকে পেনিট্রেট করছে, ইনসাইড ভিতরে ঢুকে যাচ্ছে। এই রকম শিক্ষকের কাছে শিক্ষা পেলে আমাদের মন না পরিবর্তন হবেই হবে।
ইট ইজ নট ইজি টু বি এ। আমরা আমাকে কী বলেছিলেন জানেন? আমাকে বলেছেন, দেখো এই শিক্ষকের ভাষা জ্ঞান ভালো নয়, সুপারফিশিয়াল নলেজ ইজ নো গুড। তুমি ছাত্রদের কাছে তোমার দৈন্য প্রকাশ পাবে, তুমি জানো না, তোমার পাভার্টি প্রকাশ পাবে। আমাকে বলেছিলেন, তুমি বক্তৃতা বা ক্লাস জানাও, আগে তৈরি না হয়ে কখনো ক্লাসে যাবে না। এই দেখুন, কালকে কয়েক ঘন্টা ব্যয় করে আমি 2 পৃষ্ঠা এই আপনাদের 15-20 মিনিট যা বলবো আমি তার উপর ধ্যান করেছি, প্রায় 2 ঘন্টার উপর। দ্যাট ইজ মাই গুরুস, মাই টিচার্স অ্যাডভাইস টু মি। নতুবা এই পোডিয়ামে এসে আবল তাবল যা মনে আসে বলে গেলাম, আই কান্ট ডু দ্যাট। আশুতোষ মুখার্জি তার যখন ভাইস চ্যান্সেলর ছিলেন কলকাতা ইউনিভার্সিটি, তার প্রফেসরদের সামারে উইন্টারে বিভিন্ন সামার ভ্যাকেশন, পূজা ভ্যাকেশনে লম্বা ভ্যাকেশন দিয়ে পাঠিয়ে দিতেন, তোমরা বিভিন্ন জায়গা থেকে জ্ঞান আহরণ করে ছাত্রদের দাও। ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু বি এ গুড টিচার। মিস জোসেফিন ম্যাকলাউড বলতেন, ইউ নো স্বামীজি ইজ এ গ্রেট টিচার, I know Swamiji is a great learner. He continuously learned. As a result, his every lecture is fresh, new. আমি আমার কলেজে জানি কোনো প্রফেসর এত সুন্দর বলতেন। ভেরি ডিফিকাল্ট টু বি এ গুড টিচার। এনি হাউ, মাই গুডনেস, আমি অনেক সময় বলে ফেলেছি। যাই হোক, আমি সর্বলোকানন্দের কাছে বিশেষ কৃতজ্ঞ, আমাকে এই ফিউ মিনিটস টাইম দিয়েছে কিছু বলবার জন্যে। আমি যা বললুম, আমি ঠাকুরের মা স্বামীজির কাছে মনে প্রাণে প্রার্থনা করি আমাদের নরেন্দ্রপুর আশ্রমের আরও উন্নতি হোক, এখান থেকে ভালো ভালো ছেলে বেরিয়ে দেশ বিদেশে যে আমাদের মুখ উজ্জ্বল করুক, এই ঠাকুরের কাছে প্রার্থনা। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ओम शांति शांति शांति। थैंक यू।